ঘোর লাগা দৃষ্টিতে অহিতকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে ব্যস্ত। অহিত হালকা টান দিয়ে অনুর শরীর তার দিকে ফিরে আনলো। আচমকা টানে অন্যমনস্ক থাকায় অনু অহিতের বুকের সাথে বাড়ি খায়। সঙ্গে সঙ্গে অহিত অনুর পাতলা শাড়ি ভেদ করে কোমর জড়িয়ে হাত রাখে অনুর পেটে। অনু চমকে ওঠে, শিহরণে শরীরের লোম দাঁড়িয়ে যায়। তবুও একরাশ রাগ আর বিরক্তর ছাপ ফুটে উঠেছে অনুর মুখশ্রীতে। কপাল ভাঁজ করে অহিদের বুকে হাত রেখে ঠেলতেই অনু ফুরফুরে মেজাজ নিয়ে কিছু বলতে এসেছি, এমন কিছু করিস না যাতে মেজাজ বিগড়ে যায়। রাগ উঠলে এসব রোমাঞ্চকর মুহূর্ত আমার মাথায় থাকে না, তাই চুপচাপ 5 মিনিট দাঁড়িয়ে আমার কথাগুলো শোন বাড়া। এমন সাপের মতো ছটফট করিস কেন? অহিদের গলা গম্ভীর এবং ধমকের স্বরে কথাগুলো বলল সে। ঠান্ডা ধমক খেয়ে অনুর হাত থেমে গেল, তবুও বুকের ভেতর টিপ টিপ আওয়াজ কমছে না। কমবে কিভাবে? অহিত যদি তার পেট এভাবে খামচে ধরে থাকে তাহলে তো ছটফট করবেই। অনু অন্যদিকে মাথা ঘুরিয়ে কোনো মতে বলল, বলুন এখন। অহিত এবার দীর্ঘশ্বাস ফেললো। অনুর পানে চেয়ে ডেকে উঠল, অনু। অহিত অনুর এক হাত ধরে নিজের বুকের সাথে চেপে ধরে বলে ওঠে, তোমায় আমি এই হৃদয়ের বক্ষস্থলে বেঁধে রাখতে চাই সারা জীবনের জন্য। এখান থেকে চাইলেও তুমি পালাতে পারবে না। নিঃশ্বাস আটকে গেলেও বের হওয়ার কোনো সুযোগ নেই। আর 3 বেলা খাবার হিসেবে পাবে শুধুই প্রেম, তোমার ভাষায় যেটাকে বলে ভালোবাসা। অনু চমকে উঠলো। অন্য পাশ থেকে চোখ সরিয়ে অহিদের চোখের দিকে তাকালো। কি শুনলো সে নিজ কানে বিশ্বাস করতে পারছে না। চোখের কোণে অশ্রু জমে গেল মুহূর্তেই। আপনি মজা করছেন তাই না? এভাবে ধমক দিয়ে কে প্রপোজ করে? জানতো আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম না। অহিত অনুর ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, কোনো কথা না, আমায় বলতে দাও। অনু চুপচাপ হয়ে অহিদের চোখের মাঝে হারিয়ে গেল। অনু, তুমি জানতে চাও না আমার মনের মাঝে তোমার জন্য ঠিক কি অনুভূতি? আমি আজ তোমাকে বলতে চাই আমার মনের মাঝে লুকিয়ে থাকা সেই সুপ্ত অনুভূতির নাম, যেটা তুমি জানার জন্য ব্যাকুল হয়ে আসো। কথায় আছে, দূরত্ব বাড়লে কাছের মানুষের প্রতি ভালোবাসা উপলব্ধি করা যায়। আমাদের মাঝের এই দূরত্বটুকু না হলে আমি কখনো জানতেই পারতাম না তুমি আমার হৃদয়ের ঠিক কতটা জায়গা জুড়ে দখল করে আসো। অতিরিক্ত ইগো মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করাই। আমি তো ধ্বংসই হতে চেয়েছিলাম, নিজের বেপরোয়া জীবন নিয়ে খুশি ছিলাম। কিন্তু যখন বুঝলাম আমার ইগোর কারণে আমার অভিমানীটা কষ্ট পাচ্ছে, তখন নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর ইগোটাকে বিসর্জন দিলাম। আর যাই হোক, আমার অভিমানীটাকে কষ্ট দেওয়া যাবে না, তার মন যে ভীষণ নরম। আমি খুব দুঃখিত অনু, তোমায় অকারণেই অনেক কষ্ট দিয়েছি। ভুল একটা মানুষকে বিশ্বাস করে ঠকেছিলাম, যার কারণে আমি সহজে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। সেই জন্য তোমার প্রতি আমার সব অনুভূতি লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কখনো প্রকাশ করে নিজের দুর্বলতায় আঘাত করতে চাইনি। কিন্তু আমি ভুলছিলাম অনু। তুমি এমন একটা মেয়ে যাকে কষ্ট দেওয়া যায় না, শুধু ভালোবাসা যায়। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তোমাকে আমি আর হারাতে চাই না। হয়তো তুমি আমার প্রথম প্রেম না, তবুও তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আই জাস্ট লাভ ইউ অনু। অনু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অহিদের চোখে এত সত্যি, এত গভীর কিছু দেখবে সে কোনোদিন ভাবেনি। বুকের ভেতর ঢাকের মতো ধুকপুক শব্দ, কিন্তু পা দুটো যেন ঠায় দাঁড়িয়ে আছে জায়গায়। অহিদের শেষ কথাটা অনুর কানে এখনো গুনগুন করছে, আই জাস্ট লাভ ইউ অনু। অনু চোখ নামিয়ে নরম গলায় বলল, আপনি সত্যি? অহিদ হালকা হেসে অনুর থুতনি উপরে তুলল। তুমি কি চাইছো? সিনেমার নায়কদের মতো হাত কেটে তোমার নাম লিখে ভালোবাসা প্রুফ করি? সরি বউ, এসব ছেঁচড়া মার্কা কাজ আমার দ্বারাই সম্ভব না। অনুর গাল লাল হয়ে উঠল। না, লাগবে না, আমি আপনাকে বিশ্বাস করি। অহিত এক মুহূর্ত দেরি করলো না, অনুকে নিজের আলতো আলিঙ্গনে টেনে নিল। অনু লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। দুহাতে সে নিজেও তাকে জড়িয়ে ধরলো। অহিদের বুকের ভেতর তার গালের উষ্ণতা যেন কাঁপন তুলল। কয়েক মুহূর্ত দুজন চুপচাপ গভীর আলিঙ্গনে ডুবেছিল। নীরবতা ভেঙে অহিদ অনুর কানে নরম গলায় বলল, শুনছো? আজ রাতে তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। অনু অহিদকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, কোথায়? অহিদ দুষ্টুমি ভরা হাসি দিল। যে অন্ধকার ভয়ঙ্কর জায়গার কথা বলেছি মনে আছে? অনু কেঁপে উঠল। কোথায়? আবার ভয় দেখাবেন নাকি? অহিদ অনুর চিবুক ছুঁয়ে বলল, না বউ, ভয় দেখানোর সময় শেষ। এখন শুধু দেখাবো আমার জীবনে তোমার জায়গাটা ঠিক কতটা গভীর। অনু গম্ভীর গলায় বলল, এবার ঠিক ঠিক বলে দিন জায়গাটা কোথায়। অহিদ তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমার হৃদয়ের ভেতর। অনুর নিঃশ্বাস থমকে গেল। তারপর অহিদ মুচকি হেসে বলল, আর আজ আমি তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি যে মেয়েটা আমার অন্ধকার জীবনটা আলো করে দিয়েছে, তাকে আমি কেমন জায়গায় রাখতে চেয়েছি গোটা জীবন। অনু কেঁপে উঠে ফিসফিস করে বলল, আপনি এমন কথা বললে আমার তো দমই বন্ধ হয়ে আসে গো। অহিদ কাছে ঝুঁকে বলল, শ্বাস কমে গেলে আমাকে বলবে, আমি আছি শ্বাস ফিরিয়ে দিতে। অনুর গাল লাল হয়ে গেল। মুখ লুকাতে অহিদকে জড়িয়ে ধরলো, যেন তাকে ছাড়ার নামই নিচ্ছে না অনু। একদম অক্টোপাসের মতো জড়িয়ে আছে অহিদকে। মোমবাতির আলোয় দুজনেই থমকে থাকলো কিছুক্ষণ। সারপ্রাইজ!
একসাথে অনেকগুলো মানুষের উচ্চ কণ্ঠস্বর শুনে দুজন হুঁশে ফিরল। এক ধাক্কায় নিজেকে অহিত থেকে ছাড়িয়ে সামনে তাকাতেই অনুর মুখমণ্ডল লজ্জায় লাল বর্ণ ধারণ করলো। আফজাল খান, রেহানা বেগম, তুহিন চৌধুরী, অহিয়াপু, মাহিম এবং রাফসান সবাই মিলে মুখে একরাশ হাসি নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে। অহিদের কপাল মুহূর্তেই কুঁচকে এলো। মস্তিষ্ক বোধগম্য হলো না দুই পরিবারের মানুষ এখানে একসাথে দাঁড়িয়ে আছে, তাও আবার হাসি খুশি মুখে, কিভাবে সম্ভব? অন্যদিকে অনু লজ্জায় মুখে আঁচল চেপে ধরেছে। অহিতকে পেয়ে সে ভুলেই গেছিল তার সাথে পরিবার আছে। ইস, কি লজ্জার বিষয়। মাহিম চেঁচিয়ে উঠে বলল, সারপ্রাইজ 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 দুলাভাই, আপনাকে আজ চমক দেব জন্য এত আয়োজন করেছিলাম। কি বোকা আপনি, কিছুই বুঝলেন না। অহিত তীক্ষ্ণ চোখে সব বোঝার চেষ্টা করছে। কি হচ্ছে কি এখানে? রাফসান দাঁত কেলিয়ে বলে ওঠে। বউকে সারপ্রাইজ দিতে এসে স্যার নিজেই আফজাল খান বাধ্য হয়ে মেয়েকে সব খুলে বলে। তখন অনু সবকিছু বুঝতে পারে। সে নিজেও অহিতকে ইগনোর করা শুরু করলো। তার মনেও একটা জেদ কাজ করলো। অহিত তাকে ভালোবাসে কথাটা না বললে সে কিছুতেই ওই বাড়িতে যাবে না। আজ যখন অহিত তাকে এখানে ডেকেছে তখন রাফসানের কথায় পুরো পরিবার নিজ চোখে এই সুন্দর দৃশ্য দেখার জন্য চলে এসেছে। রাফসানও কিন্তু শুরু থেকে অনুর দলেই ছিল। আজ রাফসান একদম 100% গ্যারান্টি দিয়ে সবাইকে এখানে এনে দাঁড় করিয়েছে যে স্যার আজকে ভাবিকে প্রপোজ করবেই। এত কথা শুনে অহিদের শীতল চোখ মুহূর্তেই জ্বলে উঠলো অগ্নিকাণ্ডের ন্যায়। শরীরের সমস্ত শিরা উপশিরা ফুলে ফেপে উঠেছে। অতিরিক্ত চাপে শরীর ঘেমে নুয়ে পড়ছে। চোখের সাদা অংশ লালে জল জল করছে। চোয়াল শক্ত কাঁপছে। হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে শটান দাঁড়িয়ে থাকলো। তারপর চোখ খুলে অগ্নি চোখে অনুর দিকে তাকালো। রাগে এক ঝাটকায় ফুলের সাজানো কাচের টেবিলটা সজোরে আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। বিকট শব্দ মস্তিষ্ক যেতেই সকলের মুখের হাসি বিলীন হয়ে গেল। মুখে হাসির পরিবর্তে চিন্তার ছাপ স্পষ্ট হলো সবার মুখমণ্ডলে। অনু অহিদের চোখ দেখে ভয়ে অহির পিছনে গিয়ে লুকিয়ে উকি দিচ্ছে। এতক্ষণ তো মানুষটা ভালোই ছিল, তাহলে হুট করে কি এমন হলো যার জন্য উনি এমন সাইকোদের মতো আচরণ করছে? নিচে কাচের টেবিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আসছে। পরিবেশ একদম নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই। সবাই বাকশক্তি হারিয়ে দাঁড়িয়ে আছে। অহিত রক্তলাল চোখে অনুর দিকে তাকিয়ে এগিয়ে গেল। অনু ভয়ে কাঁপছে। বুকের ভেতর ধুকধুক শব্দ এত জোরে হচ্ছে যে সবাই শুনতে পাচ্ছে। অহিতকে এগোতে দেখে তুহিন চৌধুরী চিন্তিত হয়ে তার সামনে এগোতে নিলেই অহিত হাত তুলে থামিয়ে দেয়। গম্ভীর এবং হিমশীতল কাট কাট গলায় বলে ওঠে, একজন মানুষ তার অনুভূতি প্রকাশ করতে পারে নিজের সময়ে নিজের মতো করে, কিন্তু তোমরা সবাই মিলে আমার ব্যক্তিগত অনুভূতিকে সার্কাস বানিয়ে দিলে। সবাই মিলে বিনা টিকিটে সিনেমা দেখতে এসেছো, ভেরি গুড। তার গলা এত ঠান্ডা যেন বরফের উপর ছুরি টানছে। রাফসান ভয়ে চুপ। মাহিম ঢোক গিলতেও ভুলে গেছে। আফজাল খান শান্ত স্বরে বলল, বাবা তুমি ভুল ভাবছো। আসলে আসলে কি শ্বশুর মশাই, আমার সাথে ভালোই অভিনয় করলেন সবাই মিলে। একদম অস্কার পাওয়ার যোগ্য আপনারা। তুহিন চৌধুরী ঠোঁট নাড়িয়ে বলল, অহিত শুধু শুধু রিয়াক্ট করছিস কেন? আমরা তো শুধু চেয়েছি, তোমরা চেয়েছো আমার ভালোবাসা স্বীকারোক্তি করি। আমার অনুভূতি কি তোমাদের কাছে খেলনা মনে হয়? আমার আর অনুর সম্পর্ক তোমাদের কাছে এন্টারটেইনমেন্ট? সবার মাথা নিচু। হঠাৎ অহিদের চোখ পড়ে অনুর দিকে। লুকিয়ে কাঁপছে মেয়েটা। অহির পেছন থেকে ছোট মুখ বের করে তাকিয়ে আছে অনু। অহির ধীরে ধীরে অনুর দিকে পুনরায় হাঁটা ধরে। প্রতি কদমে অনুর বুকের ভেতর বাঁধ ভেঙে যায়। শেষমেশ অহিত অনুর সামনে এসে দাঁড়ালো। তার চোখ অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর রূপ। শীতের সকালের হিমেল বাতাস জানালার ফাঁক গলে ঘরের ভেতরে এসে হালকা কুয়াশা গন্ধ মিশিয়ে দিচ্ছে। সূর্যের আলো পুরোপুরি ওঠেনি এখনো। আকাশে নরম সোনালী রং, আর ঘরের উপর ছায়া মাখা শান্ত নীরবতা। এই শান্ত নীরবতা ভাঙছে কেবল অহিদের ব্যস্ততার শব্দ। আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে সে। ফরমাল শার্টের হাতা ভাঁজ করতে করতে চোখে তীক্ষ্ণতা ফুটে উঠল। অনু অহিদের দরজার সামনে দাঁড়িয়ে ফাঁক দিয়ে উকি মারছে বারবার, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। এই 2 দিন অহিত ভুলেও তার সাথে একটা কথাও বলেনি, উল্টো দেখেও না দেখার ভান ধরে থাকতো। অহিত সেদিন প্রচন্ড রাগে অনুকে তার সামনে আসতে নিষেধ করেছে, কিন্তু অনু তো নাসর বান্দা। এত সহজে কি তার স্বামীকে সে ছেড়ে দিবে? অনু দাঁড়িয়ে থেকে রুমের ভিতরে কিছু দেখা যাচ্ছে না জন্য হাত বাড়িয়ে ঠেলে দরজা আরো আধা ইঞ্চি খুলে আবার উকি দিল। অহিত দেখেও না দেখার ভান করলো। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কিন্তু মুখে কোনো কথা বলল না। জীবন মানুষকে অনেক সময় এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করায় যখন তার মধ্যে তৈরি হওয়া পুরুষত্বের অদম্য ইচ্ছে অনুভূতিগুলো চাইলেও পূরণ করা সম্ভব হয় না। তীব্র রাগ অভিমানের আড়ালে মনের ভিতরের সেই অদম্য সুপ্ত বাসনাকে দাফন করতে হয়। অহিত আপ্রাণ চেষ্টা করছে অনুর থেকে দূরে থাকার, কিন্তু পারছে না।
অনু 24 ঘন্টা তার পেছনে মাছির মতো লেগে আছে। তাকে আকর্ষণ করার জন্য খোলামেলা অবস্থায় তার সামনে এসে ঘুরঘুর করছে। এমনকি সুযোগ বুঝে টুক করে অহিদের গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়, যা অহিদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছে সে। অনু ঠোঁট কামড়ে আবার দরজা টেনে বন্ধ করতে চাইলো, পরে আবার ঠক শব্দে একটু খুলে দেখলো। এভাবে 5 বার করার পর অহিদ আয়নার দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়লো। আয়নায় চোখ রেখে গম্ভীর গলায় বলল, দরজার পেছনে লুকোচুরি খেলা শেষ হলে ভেতরে আসতে পারো। অনু চমকে গেল। ভেতরে ঢোকার অনুমতি পেয়ে আর দেরি করলো না। চট করে দরজাটা পুরো খুলে হাতে সুটকেস নিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লো। অহিদের সামনে দাঁড়িয়ে সামান্য কাঁধ নামিয়ে লজ্জা পেয়ে বলল, আমি লুকোচ্ছিলাম না। একটা ঠান্ডা এবং সংক্ষিপ্ত উত্তর দিল। তীক্ষ্ণ চোখে অনুকে একবার পরখ করে নিল। শরীরে পাতলা ফিনফিনে শুভ্র সাদা রঙের জর্জেট শাড়ি জড়ানো, ভাঙা চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ছে। পাতলা শাড়ির ভাঁজে মেথিন ঢেউ খেলানো পেটের নিখুঁত আকৃতি দেখা যাচ্ছে। ব্লাউজের গলার কাটা বেশ বড়, যার ফলে পিঠের বেশিরভাগ অংশ উন্মুক্ত। এক মুহূর্তের জন্য অহিদের চোখ স্থির হয় সেখানে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল। চোখ বন্ধ করে শুকনো একটা ঢোক গিলল, কিন্তু অনুকে কাঁপতে দেখে তার মেজাজ আবার বিগড়ে গেল। কাট গলায় বলল, আমাকে আকর্ষণ করার জন্য শীতের মধ্যে এ সমস্ত ফাকিং ড্রেস পরে কোনো লাভ নেই। আই এম নট ইন্টারেস্টেড। কথাগুলো বলেই টেবিল থেকে একটা শাল তুলে অনুর দিকে ছুঁড়ে মারলো। শালটা এসে পড়লো অনুর মুখে। অনুর আগে কটমট করতে করতে শালটা মুখ থেকে সরিয়ে হাত উঁচু করে ফেলে দিতে চাইলে, ওটা ফেললে খবর আছে, আই সোয়ার। অনুর হাত থেমে যায়। ভয়ে ঢোক গিলে চুপচাপ শালটা জড়িয়ে নেয়। অহিদ মুখ গম্ভীর করে টাইটা ঠিক করে টেবিল থেকে ঘড়ি তুলে হাতে পড়লো। অনু চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে মুখ কালো করে। অহিদ একবারও তাকালো না তার দিকে। অনু সাহস করে বলল, অফিসে যাচ্ছেন? না, ডান্স করতে যাচ্ছি। তুই যাবি? তীক্ষ্ণ কণ্ঠ ব্যঙ্গ করে কথাটা বলল অহিদ। অনু মুখ ভেঙচি কেটে ঠোঁট ফুলে নরম স্বরে বলল, রাগ এখনো যায়নি? যাওয়ার কারণ দেখিনি। ভীষণ শান্ত অথচ কড়া কণ্ঠস্বর। অনু পা ঘষতে ঘষতে ধীরে ধীরে অহিদের একটু কাছে গিয়ে দাঁড়ালো। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর আস্তে বলল, সরি, আমি বুঝতে পারিনি এই সামান্য বিষয়টা আপনাকে এতটা হার্ট করবে। আগে জানলে কখনো এসব করতাম না। আপনার মুখে ভালোবাসি শোনার জন্য ব্যাকুল হতাম না। প্লিজ মাফ করে দেন না। এমন করেন কেন আপনি? আপনি কি রোবট? আপনার কি কোনো অনুভূতি নেই? আমায় ইগনোর করছেন কেন? অহিদ কলারের বাটন লাগাতে লাগাতে বলল, নাটক না করে সামনে থেকে যা, লেট হয়ে যাচ্ছে আমার। অনুর মুখ থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ালো, এই মাথা মোটা রাগ চটা গাধা পাগল ব্যক্তিকে বুঝিয়ে কোনো লাভ নেই। রাগ ভাঙাতে আসলে উল্টো খোঁচা মেরে কথা শোনাই। 2 দিন পর এমনি রাগ কেটে যাবে। শুধু শুধু আমি এত অপমানিত কেন হতে যাব? অনু অহিদকে আর কিছু বলে না। চুপচাপ সেখান থেকে সরে গিয়ে তার সুটকেসের দিকে গেল। 2 পা ভাঁজ করে ফ্লোরে বসে মিনমিনিয়ে বলল, আমি কিন্তু এই রুম থেকে আর কোথাও যাব না। সে আপনি যতই রাগ করে থাকুন না কেন, আমি আজ রুম থেকে কিছুতেই বের হচ্ছি না। অহিদ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অনু সেদিকে তাকালো। মুহূর্তেই তার কপাল কুঁচকে এলো। অহিদ তার কথার পাত্তা না দিয়ে সোফায় বসে কানে ব্লুটুথ লাগিয়ে কারোর সাথে কথা বলছে। অনু সেদিকে আর না তাকিয়ে সুটকেস খুলে তার জিনিসপত্র বের করতে বসে গেল। অনুর বাড়ি থেকে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস রেহানা বেগম পাঠিয়েছে। সে এখন এগুলো গুছিয়ে রাখবে জন্য একটা একটা করে জামা কাপড় ফ্লোরে বের করে ছড়িয়ে ফেলছে। তার মধ্যে 4-5 রকমের আচারের বয়মও ছিল। অনু সেগুলো সাইডে রেখে তার প্রিয় কালো কামিজ খুঁজতে ব্যস্ত। খুঁজে না পেয়ে হন্তদন্ত হয়ে আগে পিছে না তাকিয়ে একটার পর একটা জামা আশেপাশে ছুঁড়ে মারছে অনু। কিন্তু তার কাঙ্ক্ষিত জামাটা খুঁজে পাচ্ছে না সে। বিরক্ত হয়ে গাল ফুলিয়ে বসে পড়লো ফ্লোরে। পেছনে ঘুরে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। অহিদের মুখের উপর পড়ে আছে অনুর সাদা ইনারটা। ভয় এবং লজ্জায় অনুর গলা শুকিয়ে গেল। অহিদ হাত মুষ্টিবদ্ধ করে শটান দাঁড়িয়ে আছে। ইনারটা হাতে নিয়ে কপাল কুঁচকে নেড়ে চেড়ে দেখে অনুর দিকে ছুঁড়ে মারলো, স্টুপিড গার্ল। গর্জে উঠে কথাটা বলেই গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। অহিদ চলে যাওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল অনু। তারপর 2 হাতে মুখ ঢেকে বিরক্তি আর লজ্জায় নিঃশ্বাস ছাড়লো। বাড়িতে এখন মৃত নীরবতা। অহিদ অফিসে। অহিয়াপু বিকেলের দিকে একটু ঘুমিয়েছে। অনু ভার্সিটি থেকে এসে গোসল করে চুপচাপ সোফায় বসে ফোনে স্ক্রল করছিল। হোয়াটসঅ্যাপে অহিদকে এতগুলো মেসেজ দিয়ে রাখছে অনু, সেগুলো একটাও সিন করে নাই অহিদ। না করছে রিপ্লাই আর না করছে সিন। অনু বিরক্ত হয়ে অহিদের আইডিতেই ঢুকে বসে আছে। হঠাৎ চোখে পড়লো হোয়াটসঅ্যাপে ওয়াহিদ টাইপিং। অনুর মুখ ধক করে উঠলো। চোখ বড় বড় করে ফোনটা কাছে টানলো। অহিদ কি বলবে সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে ছটফট করছে অনু, কিন্তু অহিদ কিছু না পাঠিয়ে টাইপিং বন্ধ করে দিল। ওহ, মাথা মোটাটা কিছু বললো না কেন? টাইপিং করেও কেন সেন্ড করলো না? অনুর আগে বালিশে মাথা ঠুকতে লাগলো।
কিছুক্ষণ পর বিরক্ত হয়ে সে নিজেই ফোন লাগালো অহিদের নাম্বারে, কিন্তু রিসিভ হলো না। দ্বিতীয়বার করলেও হলো না, তৃতীয়বার করলে অবশেষে রিসিভ হলো। অনু কিছু বলতেই যাবে তার আগেই অহিত শক্ত এবং গম্ভীর গলায় বলল, কি সমস্যা? অনু একটা শোনার জন্যই তো অনু এমন করছে, এটা কি এমন দোষ? উল্টো সে রাগ করবে। অহিত